হাই লোক, আমার নাম শুভম শীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজকে আবার নিয়ে চলে এসেছি চতুর্থ লেকচার 5। তো কেমন চলছে জীবন, কেমন চলছে পড়াশুনো? ঠিকঠাক চলছে? আশা করি ঠিকঠাকই চলা উচিত। ঠিকঠাক চলা মানে তোমার ঠিকঠাক চলা মানে এই না যে তুমি 100-100 পাচ্ছ বা এরকম। ঠিকঠাক চলা মানে হচ্ছে গিয়ে যে আমি রোজ দিনের কাজটা আমি রোজ দিন করে নিচ্ছি। সকালবেলা উঠে যেটা আমি ভাবছি রোজ দিন করবো, রোজ দিন উঠে এখন যদি তুমি ভাবো টাইম ওয়েস্ট করছি, টাইম ওয়েস্ট করবে সারাদিন, তাহলে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার সময় দেখলে যে হ্যাঁ পুরো সাকসেসফুল টাইম ওয়েস্ট করেছি, তাহলে তোমার দিন ঠিকঠাক যাচ্ছে। সেটার কথা নয়, মানে ঠিকঠাক যাওয়া মানে ধরো তুমি রোজ দিন সকালবেলা উঠে ভাবলে যে আমি আজ 7টার সময় উঠছি, উঠে আমি এখন 2 ঘন্টা পড়বো, তারপর স্কুলে গিয়ে আমি পড়বো। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি একটা আজ রুটিন বানিয়ে দিই। তার আগে এটা একটু বলে দিই, নাহলে এটা না বললে মালিক বলেছে পয়সা কেটে নেবে। ঠিক আছে, কি টপিকস টু বি কভার্ড মানে আজকে কী কী পড়বো? অভ্যন্তরীণ রোধ ও তার নির্ভরশীলতা, মানে কার কার ওপর অভ্যন্তরীণ রোধ ডিপেন্ড করে সেটা একটা পড়বো। অভ্যন্তরীণ রোধ কাকে বলে সেটাও পড়বো। ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ ও চালক বলের মধ্যে সম্পর্ক পড়বো। ঠিক, তারপর কি রোধাঙ্ক পড়বো। রোধাঙ্ক কাকে বলে সেটা পড়বো, তোমরা নিশ্চয়ই জানো না। তারপর পরিবাহী ও অন্তরক পদার্থের সাধারণ ব্যবহার, মানে পরিবাহী তো আমরা অনেকবার জায়গায় পড়ছে। পরিবাহী, এক পরিবাহী থেকে অন্য পরিবাহী, ঠিক আছে, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িতের প্রবাহ হচ্ছে, সেটা এবার আমাদের সাধারণ লাইফে কী কী ইম্পর্টেন্স আছে, কীভাবে ইউজ হয় সেগুলো পড়বো। ঠিক, তো চলো আমি তোমাদেরকে একটা ভালো শিডিউল বানিয়ে দিচ্ছি। শিডিউল বানানোর আগে কিছু কথা, সেটা হচ্ছে গিয়ে তোমরা এম কি করছো এখন? এম, কারণ এখন সবে জুলাই মাস, ঠিক আছে, এখনও তোমার কাছে প্রায় 6 মাস মতন টাইম আছে। তো তোমাদের এমের কথা বলছি, কারণ একটা মার্কস একটা মাথায় এম নিয়ে চললে তাহলে তোমরা ঠিকঠাক পাথে যাবে। তোমাদের মাথায় যদি কোনো এম না থাকে তোমরা ঠিকঠাক পাথে যাবে না। ঠিক, পাথ, ঠিক আছে। মিনিমাম তোমাদের এম হওয়া উচিত তোমরা 80% পাবে মিনিমাম। ঠিক আছে, 80% মানে 560 মার্কস মিনিমাম এম হওয়া উচিত। এর উপরে পেলে খুব ভালো, ঠিক, কিন্তু আমরা মিনিমাম টার্গেট এখন করব এটা। ঠিক আছে, দরকার হলে তোমরা এই নাম্বারটা লিখে চিপকে দাও কোথাও। আমি কী করেছিলাম, আমাকে একটা দাদা বলেছিল এটা তোমাকে পেতেই হবে এরকম মার্কস। আমি কী করেছিলাম, কোথাও একটা কাগজে লিখে আমার ফোনের কভারের পিছনে রেখে দিয়েছিলাম। তারপরে আমার ফোনে নয়, ওই দাদাটার কভারের পিছনে রেখে দিয়েছিলাম। তারপরে যেদিনকে আমার রেজাল্ট বেরিয়েছিল সেদিনকার খুলে দিয়েছিলাম আর দিয়েছিলাম হ্যাঁ ভাই স্যার হয়ে গেছে। হ্যাঁ মজা লাগে ভাই। ঠিক আছে, এটা করতে মিনিমাম এখন আমরা এই টার্গেটটা করব। এবার তোমাদের কী কী সাবজেক্ট আছে? কটা সাবজেক্ট? প্রথমে ম্যাথস। শোনো, ম্যাথস যে একবার শিখে যাবে, ঠিক আছে, ম্যাথস যে একবার শিখে যাবে তার জন্য ম্যাথসে নাম্বার তোলা অনেক সোজা। ম্যাথসে পুরো ছাকা নাম্বার যেটাকে বলে সেরকম পাওয়া যায়। ম্যাথসে মিনিমাম তোমরা 90 পাওয়া উচিত। ঠিক আছে, তোমরা প্রত্যেক দিন মিনিমাম, আমি বলছি শোনো, ফিজিক্স তোমরা রোজ দিন না পড়লেও ম্যাথস মিনিমাম তোমরা দিনে 1 ঘন্টা করে করবে মিনিমাম। ঠিক আছে, মিনিমাম প্রত্যেক দিন, মানে সপ্তাহে 7 দিন, 7 দিনই 1 ঘন্টা করে আমি ম্যাথস করবই। ঠিক আছে, তোমরা ভাববে যে এই তো ফিজিক্যাল সায়েন্সের টিচার আবার ম্যাথসের জ্ঞান দিচ্ছে। হ্যাঁ দিচ্ছি, কিন্তু তোমার ওটা কাজ হবে। ঠিক আছে, কি ম্যাথস মিনিমাম দিনে 1 ঘন্টা করবই। আর ম্যাথসের টার্গেট হওয়া উচিত 90 আপ পাবো, 90 আপ পাবো ম্যাথস। তারপরে কী হয়, ফিজিক্যাল সায়েন্সেরই কথা বলি। ফিজিক্যাল সায়েন্সের টার্গেট কত হওয়া উচিত? 85 থেকে 80 থেকে 85 বা 80 ধরি,
কমই ধরি তোমার জন্য, 80 ধরি, ঠিক। এরপরে কি আছে? জিওগ্রাফি। জিওগ্রাফিতে নাম্বার তোলা সোজা। জিওগ্রাফিতে মিনিমাম 85 ধরি, ঠিক আছে। এরপর লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে এবার টার্গেট আমি কত ধরি? লাইফ সায়েন্সে 85ই ধরি টার্গেট। এরপরে আসছে হিস্ট্রি। কত কি আসছে? হিস্ট্রি আমার খারাপ ছিল, জানি না এবার হিস্ট্রিতে কীরকম মার্কস ডিস্ট্রিবিউশন হয় বা কিছু হয়। হিস্ট্রি আমি বেশিরভাগ অনেকে শুনেছি হিস্ট্রি খারাপ হয় বা ভালো হতে পারে, আমি জানি না, তাও আমি 75ই ধরছি হিস্ট্রি। মুখস্থ করা তারপর শর্ট কোশ্চেনগুলো থাকে, সেগুলো আনপ্রেডিক্টেবল, তার জন্য 75 ধরছি হিস্ট্রিতে, ঠিক আছে। তারপরে আর কি সাবজেক্ট হয়? ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স 1 2 3, বাংলা, বেঙ্গলি। ইংলিশে তোমাকে, বাংলায় তুমি 80 আনো, ইংলিশে 85। কারণ ইংলিশ সবথেকে সোজা হয়, তোমরা প্যাসেজ তুলে দেয় বাচ্চাদের মতন এখনও। তো স্কুল থেকে তোমাদেরকে, এটা আমি বলছি কিন্তু আউট অফ 100, আউট অফ 90 বলছি না, ঠিক আছে। স্কুল থেকে তোমরা 10-এ 10 দিয়ে দেয়। আমি খুব কমই স্কুল শুনি যারা মাধ্যমিকের সময় 10-এ 10 দেয় না। তো দেখো কত মার্কস হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে গিয়ে 90, 170, আর এটা হচ্ছে কি 260 আর 80-তে হচ্ছে গিয়ে 340 আর 160 কত হচ্ছে? 340 160 400 500 580। দেখো কত হচ্ছে, এতেই 580 হয়ে যাচ্ছে। এরকম মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এবার যার যে সাবজেক্টটা একটু খারাপ, সে সেই সাবজেক্টে একটু কম ধরে, অন্য যে সাবজেক্টটা ভালো সেই সাবজেক্টটা একটু বাড়িয়ে নিতে পারো, ঠিক আছে। এবার তোমাদের টার্গেট এটা হওয়া উচিত এখন থেকে মানে এখন থেকে তোমরা এই টার্গেটটা নেবে যে ভাই আমরা এটা পাবোই, ঠিক আছে। না হলে তোমরা সেই বুঝে এবার তোমরা শিডিউল বানাবে। আগে টার্গেট যদি তোমরা না পাও, তোমরা ভাবো যে 600 কত পাবো বুঝতে পারছি না, ঠিক আছে। এইটা মিনিমাম তোমাদের টার্গেট হওয়া উচিত এখন, ঠিক আছে। এবার তোমরা শিডিউল কী হবে? ধরো কেউ 7টার সময় ঘুম থেকে উঠছো, কটার সময়? 7টার সময় ঘুম থেকে উঠছো, 7 AM, 7টার সময় ঘুম থেকে উঠছো, ওয়েক আপ। 7:30 থেকে পড়তে বসতে পারবে নিশ্চয়ই। এবার সকালবেলা যেগুলো মুখস্থ করার সাবজেক্ট হয় বেশিরভাগ, যেরকম হিস্ট্রি বা জিওগ্রাফি, ঠিক আছে, সেগুলো পড়ে নেবে। হিস্ট্রি আর জিওগ্রাফি, ঠিক আছে। কটা? 7:30 থেকে 9:30 অবধি এটা পড়লে, ঠিক আছে, 2 ঘন্টা। আর এটা চেষ্টা করবে, আর একটা, এই যে 2 ঘন্টা যে বলছি, এটা তোমরা ঘড়ি দেখে 2 ঘন্টা না কাউন্ট করে ফোনে 2 ঘন্টা কাউন্ট করবে। মানে ফোনে নিশ্চয়ই টাইমার আছে, হ্যাঁ, ফোনে টাইমার দিয়ে 2 ঘন্টাটা কাউন্ট করবে, ঠিক। এবার 9:30 অবধি হিস্ট্রি বা জিওগ্রাফি পড়লে 2 ঘন্টা। এবার স্কুল যেতে হবে, 10টা 10:30টার মধ্যে স্কুলে চলে গেলে। এবার তোমাদের একটা কাজ হবে, স্কুলে গিয়ে মিনিমাম তোমরা 1 ঘন্টা বের করবে, মিনিমাম। এবার তোমরা গল্প কম করে 1 ঘন্টা বের করো না কি করে 1 ঘন্টা বের করো আমি জানি না, 1 ঘন্টা মিনিমাম বেরিয়ে যায়, ঠিক আছে। পড়াশোনা তুমি যদি করো স্কুলে গিয়ে এবার যেদিনকে স্কুলে যাচ্ছ সেদিনকার তো ভালো, যেদিনকে স্কুলে যাচ্ছ মিনিমাম তোমাকে 1 ঘন্টা বের করে, এটা আমি জানি না তুমি কী করে বের করবে, বাই হুক অর ক্রুক ইউ হ্যাভ টু, কি তোমাকে মিনিমাম 1 ঘন্টা বের করে অঙ্ক করতে হবে। তোমাকে কিছু পড়তে বলছি না, যাতে তুমি মুখস্থ করো, যে মুখস্থ করতে হচ্ছে
সবাই গ্যাঞ্জাম করছে, অঙ্ক করতে গেলে অঙ্ক গ্যাঞ্জামের মধ্যেও হয়ে যায়। আমরা করতাম কি, স্কুলে মিনিমাম 1 ঘন্টা বের করতে হবে, মিনিমাম 1 আওয়ার ম্যাথ, ঠিক আছে? করতেই হবে কিন্তু। যখন যেদিনকার স্কুলে যাবে না সেদিনকার আরও অনেক সাবজেক্ট আছে, ও তখন পড়বে। আর প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা অঙ্ক করতেই হবে, প্রত্যেক দিন। এবার 1 ঘন্টার বেশিও তুমি দিতে পারো, 2 ঘন্টা দিলে, 3 ঘন্টা দিলে, সেটা তোমার কত টাইম হচ্ছে তার ওপর। এবার তোমরা বাড়িতে আসবে কটার সময়? 5টার মধ্যে বাড়ি চলে আসে অনেকে, সবাই মোটামুটি। তারপরে কটা, এবার 6টা থেকে আমাদের ক্লাস করতে বসছো, 6টা PM থেকে, তাই তো? 6টা PM থেকে তোমরা 9টা অবধিই ক্লাস করো। 9টা অবধি ক্লাস হচ্ছে, হ্যাঁ প্রায় 9টা অবধি ক্লাস, সরি নাই। এবার তোমরা পারলে, আমি এটা বলছি না সবাই পারলে আমাদের ক্লাসটা তোমরা 1.25x or 1.5x এ দেখতে পারো। এটা নট ফর এভরিওয়ান। এটা কাদের জন্য? যারা এখন এই স্লো, মানে এখন নর্মাল 1x এ যারা বুঝতে পারছো। এবার এটা তোমরা বুঝতে পারছো না হয়তো এটা কি, তোমরা দেখবে এখানে সেটিংস আছে, সেটিংস বলে একটা দেখবে, সেটিংস যেরকম হয় না সেরকম একটা সাইন আছে, সেখানে প্লেব্যাক স্পিড বলে একটা স্পিডের একটা অপশান আছে, সেইখানে কি তোমরা স্পিডটাকে বাড়াতে পারো। 1.25 এ দেখবে বা 1.5 এ দেখবে। তোমরা যদি কেউ 1.25 এ বুঝতে পারো তখন 1.5 এ যাবে, ঠিক আছে? এর থেকে বেশি দয়া করে এখন বাড়াবে না, এর থেকে বেশি আর বাড়ানোর দরকার নেই, ঠিক আছে? তাহলে তো এইগুলো এরকম করলে কী হবে, তোমার লেকচারটা একটু তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারবে। এর থেকে বেশি কিন্তু বাড়ানোর দরকার নেই। যদি এবার যে দেখছো 1.25 এ বুঝতে পারছো না, সে আবার 1.5 এ যাচ্ছ না, 1.25 যে বুঝতে পারছো না সে আবার 1x এ চলে আসবে, যাক নেই, অসুবিধা নেই, ঠিক আছে? হলো, পারলে দেখবে, না পারলে 1x এই দেখবো, ঠিক আছে? 3 ঘন্টা লাগছে, লাগুক। এরপরে তোমরা বাড়িতে, এরপরে তোমরা 9টা 10টা 11টা অবধি এবার তোমরা কী করার আছে করবে, টিভি দেখলে, ফোন ঘাটলে, খেলে দিলে, সব ঠিক আছে। তারপরে আবার 11টা থেকে, রাত্রি 11টা থেকে 12টা অবধি, 11টা থেকে 12টা অবধি 1 ঘন্টা কি 12:30 অবধি বাংলা বা ইংলিশ পড়বে, কি বেঙ্গলি আর ইংলিশ। এবার অল্টারনেট ডে করে পড়বে। এটা যেরকম, এটা প্রথম ধরো সোমবার দিন তুমি হিস্ট্রি পড়লে, তারপরে মঙ্গলবার দিন তুমি জিওগ্রাফি পড়লে, ঠিক আছে? এরকম অল্টারনেট ডে করে পড়বে, ঠিক? এবার এইখানটাতেও তোমরা ধরো যে কোনো একদিন হিস্ট্রি পড়লে, জিওগ্রাফি পড়লে, এবার তোমার টাইম অনুযায়ী ধরো যে লাইফ সায়েন্স কোনো দিন পড়তে হলো পড়লে, কোন দিন তোমাকে পড়তে হলো, কী বলে ওর নাম, তোমরা তো রোজ দিন ধরে স্কুলে যাবে, স্কুল তো 1-2 দিন ছুটি করোই অনেকে। যদি ছুটি করো তখন বাড়িতে বসে বসে ল্যাদ খাবে না, তখন তোমাদের কাজ তখন কী হবে, স্কুলের যে টাইমটা, স্কুলে গিয়ে যে টাইমটা তুমি কিছু করো না, স্কুলে যাওনি, সেই টাইমটা ভালো করে ওই ধর যে 10:30 থেকে 5টা অবধি, ওই টাইমটা 10:30 থেকে 5টা বা 11টা থেকে ধরি 12টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6 ঘন্টা, 6 ঘন্টার মধ্যে মিনিমাম 4 ঘন্টা পড়ার, মিনিমাম, ঠিক আছে? মিনিমাম 4 ঘন্টা পড়বো। তখন হিস্ট্রি, তখন তুমি ফিজিক্যাল সায়েন্স পড়তে পারো, লাইফ সায়েন্স পড়তে পারো, যা দেখবে তাই পড়বে, ঠিক আছে? আর আমাদের হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে। এই হচ্ছে গিয়ে গল্প। এবার এইখানটায় তুমি রোজ স্কুল যদি যাও, স্কুলে গিয়ে এইখানটাও তুমি চেঞ্জ করতে দাও, যে হিস্ট্রি কোনো দিন পড়লে, কোনো দিন জিওগ্রাফি পড়লে। আমার মনে হচ্ছে আজকে আমার একটুখানি ফিজিক্যাল সায়েন্সটা একটু খারাপ লাগছে, আজ ওটা পড়ে নিই, ঠিক? এবার তোমাকে সেই বুঝে তোমাকে এবার অ্যাডজাস্ট করতে হবে, ঠিক? এইখানে ধরো যে তুমি বললে যে আজকে একটু বেশি রাত করে পড়ে নি, 6 ঘন্টা ঘুম এনাফ আমার জন্য, আজ একটু বেশি রাত করে পড়ে নি, 1টা অবধি পড়ে নি, এখানটায় 11টা থেকে 12টা এটা না করে তুমি ধরো যে অন্য কোনো সাবজেক্ট পড়ে নিলে। এখন অত চাপ দিতে হবে না, প্রথম দিন তুমি এটা স্টার্ট করো, তারপরে দেখো। আর সব থেকে বড় কথা এখনের জন্য সব থেকে বড় কথা এইটা,
ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সে যাতেই আসুক না কেন, এখন সময় নষ্ট করবে না, ঠিক আছে? ফোন ঘাঁটছো, ফোন ঘেটে, বা এখন সব থেকে বড় প্রবলেম হচ্ছে গিয়ে, আমি যে 2-3টে কেস দেখলাম তাতে ক্লাস 10-এ উঠে লোকে অনেকে বড় ভেবে নিজেকে নিয়ে প্রেম করে। এখন তোমরা চেষ্টা করো, আমি বলছি না যে 11-এ গিয়ে তোমরা অনেকে বলবে দাদা এখন করবো না তো কখন করবো, এই তো বয়স। ঠিক আছে ভাই সাহেব, 6 মাস আছে, 6 মাসটা একটু কাজকর্ম করে নাও, একটু খেটে নাও, তারপর 11-এ গিয়ে তোমরা একটু রিল্যাক্স হবে, একটু 11-এ গিয়ে, আবার 12-এ গিয়ে অনেক চাপ বেড়ে যাবে। 11-এর প্রথম কিছু মাস রিল্যাক্স হবে, তাই এখন এটা করবে না। আমি একটা, আমার কেস পুরো জলজান্ত কেস, আমি একটা ছেলেকে চিনতাম বা একটা স্টুডেন্টকে চিনতাম, যে মিনিমাম তার এমন পড়াশোনা করছিল প্রথম থেকে, ধরো যে জানুয়ারি মাস থেকে পড়াশোনা ভালো করে স্টার্ট করেছিল, ও 650 পাবে এরকম, এত ভালো ছিল, ঠিক আছে? তার মার্কসটা এইখান থেকে কোথায় এসে দাঁড়িয়েছে জানো? 500 দূর করে। মানে বুঝতে পারছো, ওই যে আমি যেটা বললাম ওই কেস করে। তাই এখন ওইসব দিকে দয়া করে যেও না, নিজেকে ভালোবাসো, ঠিক আছে? মা বাবা আছে, দাদা আছে, দিদি আছে, একা থাকলে একা যারা তাদের জন্য বন্ধুরা আছে, বন্ধুদের সাথে ভালো করে সব কেউ থাকো, কিন্তু এখন দয়া করে ওই দিকেই যেও না। এই শিডিউলটা তোমরা এখন ইউজ করো, ঠিক আছে? ইউজ করে তারপর দেখো কেমন হচ্ছে জীবন, ঠিক? এবার চলো পড়াশোনা একটু করে নিই, ঠিক আছে? অনেক জ্ঞান ঠ্যান তো হলো এর, কিন্তু এই জ্ঞানটা ইম্পর্টেন্ট ছিল, কারণ এই কদিন, আজ কত তারিখ না, যে ধরো যে লেকচার 5 যাচ্ছে, আজকের অবধি যারা টিকে আসো তার মানে তারা ট্রু অ্যাসপিরেন্ট, মানে এইখান থেকেই তুমি এখন পড়বে। তুমি ভেবে নিয়েছো আমি ফিজিক্যাল সায়েন্স শুভমদার কাছ থেকেই পড়বো, তার জন্য প্রথমে আমি এই জ্ঞানটা দিইনি, এখন এই জ্ঞানটা দিচ্ছি, ঠিক আছে? তো চলো এবার জ্ঞান ট্যান তো হলো, জ্ঞান দিলে পেট চলবে না, তো চলো এরমভাবে এবার স্টার্ট করি পড়াশুনো। হয়ে গেল অনেক ঠিকঠাক, ঠিক আছে? সপ্তাহ শেষও আবার শনি রোববার দিন তোমরা যে ম্যাক্সিমাম টাইমটা, শনিবার যাই না, কে স্কুলে যাও, আমি শনিবার স্কুলে যেতাম না, ঠিক আছে? আর আমার স্কুলের হিস্ট্রি তোমাদেরকে বলছি না, খুব খারাপ ছিল, ঠিক আছে? রোববার দিন তোমরা চেষ্টা করো ম্যাক্সিমাম টাইমটাকে ইউটিলাইজ করা, দুপুরবেলাটায় ভালো করে ইউটিলাইজ করা, সকালবেলায় একটু খেলাধুলোও করে নেবে, ঠিক আছে? তোমাদেরকে টাইম বের করতে হবে, তোমরা এখন যে টাইম ম্যানেজমেন্টটা শিখবে সেটা অনেক কাজে লাগবে। তোমরা এখন ভালো মার্কস পাও, খারাপ মার্কস পাও, যাই হোক না কেন, তোমরা পরে গিয়ে যেন আমাকে বলতে পারো যে শুভমদা, হ্যাঁ ভাই সাহেব কে খেটেছি আমি প্রচুর, সেটা যেন বলতে পারো, ঠিক আছে? তো চলো এবার স্টার্ট করি। কি অভ্যন্তরীণ রোধ কাকে বলে? আমরা তড়িৎ কোষ, তোমরা কিরকম দেখবে এখন, তোমরা যখন তোমাদের ল্যাবে যাবে, ড্যানিয়েল সেল বা ড্যানিয়েল ভোল্টিও, সরল ভোল্টিও কোষ, সেগুলো কীরকম হয় জানো? এরকম একটা বিকার থাকে, খুব খারাপ আছে আমি জানি, এরকম একটা বিকার থাকে, তার মধ্যে এরকম দুটো তড়িৎদ্বার থাকে, ঠিক আছে? হরিদ্বার নয়, হ্যাঁ তড়িৎদ্বার, তার মধ্যে দুটো এরকম তড়িৎদ্বার থাকে এবং তার মধ্যে এরকম জল থল থাকে। বলবে এটা আবার কিসের জল? এর মধ্যে আয়ন থাকে, আয়ন, যার মধ্যে তড়িৎটা আবার চলতে পারে। আর এই এরকম দুটো তারকে যোগ করে দেওয়া হয়, এরকম 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 দুটো তারকে যোগ করে দেওয়া হয়, এরপরে এর মধ্যে কারেন্টের তড়িৎ প্রবাহ মাত্রা হয়, ঠিক আছে? এবার এই জলটা জানো তো অনেক সময় হয় NaCl। এবার এই যে ধরো যে পুরো এইখান থেকে যে যাচ্ছে, যখন তড়িৎটা এই পথে যাচ্ছে, এই পথে,
এই সার্কুলার পথে যখন যাচ্ছে, তখন এই তারের যে রোধ থাকে সেটাকে আমরা রোধ হিসেবে জানি, আমরা আগে পড়েছি, সেটাকে আমরা এক্সটার্নাল বা বহির্রোধ হিসেবে জানি। এবার যখন এই কারেন্টটা এইখান থেকে এইদিকে যায়, এইখান থেকে এদিকে, কারণ সার্কিট পূরণ না হলে কখনো তড়িৎ কখনো প্রবাহ হবে না। এখানে যখন তড়িৎটা এইখান থেকে এখানে যায়, তখন এই জলের যে রোধ, ঠিক আছে, এইখান থেকে এখানে যেতে যে রোধটা লাগে বা এই সেলের যে রোধটা যখন লাগে, সেটাকেই আমরা বলি হচ্ছে কি অভ্যন্তরীণ রোধ। বুঝলে? সেটাকে আমরা কি বলি? অভ্যন্তরীণ রোধ। মানে যখন এই জলের মধ্যে থেকে যখন যায়, মানে এই ব্যাটারির মধ্যে, এবার তোমার ব্যাটারি এরকম দেখে থাকবে, এরকম ব্যাটারি পেন্সিলের মতন। এবার এই পেন্সিল ব্যাটারিতেও এরকম ভিতরে কিছু থাকে, লিথিয়াম কিছু থাকে। পেন্সিল ব্যাটারিটাকে তারপরে এরকমভাবে যোগ করা হয়। যখন কারেন্টে যখন এর মধ্যে দিয়ে যখন যায়, তখন যে ওই জলটা বা ওই তরলটা বা এই লিথিয়ামের যে রোধ হয় তাকে বলে অভ্যন্তরীণ রোধ। বুঝতে পেরেছো? তো চলো এবার লিখে নিই কি বলেছে। তড়িৎ কোষের মধ্যস্থ পদার্থ বা সক্রিয় তরল বা সক্রিয় পদার্থ বা সক্রিয় তরল বা তরলের কিছুটা রোধ থাকে, এটা কি বোঝা যাচ্ছে? এটা কি দেখা যাচ্ছে? অন্য পেন দিয়ে লিখি এবার। তাহলে কিছুটা রোধ থাকে, ঠিক আছে, যা কোষের, আমার সাথে সাথে লিখবে কিন্তু, যা কোষের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে। এই বাধাকেই কোষের অভ্যন্তরীণ রোধ বলে বা ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে। এটা তোমরা এটাকে লিখে নাও, লিখেছো? এবার আমরা কি বলবো, এই অভ্যন্তরীণ রোধ কিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, মানে এই অভ্যন্তরীণ রোধ কার উপর নির্ভর করে, ঠিক আছে। তো সেটাই আবার লিখে নিই, আমি সেটা তোমাকে লিখে দিচ্ছি, তোমরা তারপর সেটাকে নোট করো। তো চলো এবার অভ্যন্তরীণ রোধের নির্ভরশীলতা দেখে নিই, মানে কার উপর ডিপেন্ড করে। যেরকম তুমি তোমার বাবার উপর ডিপেন্ড করো, সেরকম। হ্যাঁ, ভালো লাগছিল না? মানে ভালো কথা বলি, লোক সেটাকে বলে বাওয়াল। এই ধরো যে এটাকে তড়িৎ কোষটা আবার বানিয়ে দিই আমি, খারাপ হলো, সোজা হবে, ঠিক আছে। এটা ধরো যে তড়িৎ কোষ কোনো, ঠিক আছে, তার মধ্যে এরকম জল আছে, সক্রিয় তরল আছে, ঠিক আছে। এটাকে মনে হয় পোকামাকড় দেখতে লাগছে, তাও এটা জল, ঠিক আছে, তোমরা মানো ভালো আঁকি তাই এরকম হবে। এবার কি তড়িৎদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাড়লে রোধ বৃদ্ধি পায়। কেমন? অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পায়। দেখো এইখান থেকে যখন ইয়েটা আসবে, যেটা তার, এটা ওই পরিবাহীটা, এইখান থেকে যখন ধরো যে এইখান থেকে যখন যাবে এইসব জায়গা থেকে,
তড়িৎ প্রবাহটা, তখন এখানে যে রোধ, এবার যখন এইখান থেকে এদিকে আসবে, মানে এই পাশ থেকে এদিকে যখন আসবে, তখন এই ডিস্টেন্সটা যদি বেড়ে যায়, মানে ভাবো যদি এই ডিস্টেন্সটা যদি বেড়ে যায় তাহলে অভ্যন্তরীণ রোধ বাড়বেই। কারণ ধরো যে তোমাকে এইটুখানি ডিস্টেন্সে তুমি যত না মানে কঠিন হবে, তোমাকে আরও বড় ডিস্টেন্স যেতে হলে আরও বেশি কঠিন হবে। ধরো যে আমাদের এই কোম্পানি স্টাডি উইথ ফ্রেন্ডস, এখন আমরা যদি 1 বছরের কথা যদি ভেবে এখন যদি চলি, আমাদের এইটুখানি আমরা এখন মানে পাবো, কি বলেন না, মানে এতটা আমাদেরকে কাটতে হবে। এবার আমরা যদি অনেক বড় প্ল্যান করি যে আমরা অনেক বড় একটা কোম্পানি বানাবো, এখান থেকে আরও অনেক কিছু অ্যাড করব, তখন আমাদের স্ট্রাগলটা আরও বেশি হবে। তার জন্য তখন আমাদের তখন আরও রেজিস্ট্যান্স হবে, কারণ তখন আরও আমাদের অন্যান্য কোম্পানি বলবে না আমরা বড় আছি এখানে, আমাদের থেকে তোমাকে করতে হবে না, এরকম করবে, কাজ করো, মানে আমাদের আরও মুশকিলাত বাড়বে, মানে মুশকিলাত মানে আরও সমস্যা আরও বাড়বে, তাই না? তোর মাইনে দিতে হবে লোকজনকে, ঠিক আছে? সেরকমই বা ধরো যে সীতা, মনে আছে তো, সীতা সেই আগুনের মধ্যে থেকে হেঁটে হেঁটে গেছিলো, ঠিক আছে? সেটা ধরো যে সীতাকে 100 মিটার যেতে হয়েছিল বলে হয়তো চলে গেছিলো, 100 মিটার অনেক বড়, 50 মিটার যেতে হয়েছিল বলে সে হয়তো চলে গেছিলো। এবার যে সীতাকে বলা হতো 1 কিলোমিটার আগুনের ওপর দিয়ে যেতে হবে, তাহলে সীতা আরও মুশকিলাত আরও বেড়ে যেত, যেহেতু ডিস্টেন্স বাড়ছে। তাই সেরকমই যখন দূরত্ব বাড়ে অভ্যন্তরীণ রোধ তাই বৃদ্ধি পায়, বুঝতে পারছি? এইটার যখন ডিস্টেন্সটা যখন বাড়বে, এর মধ্যবর্তী দূরত্ব, তখন অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পাবে, বুঝতে পারছি? সবথেকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। এবার সক্রিয় তরলের মধ্যে তড়িৎদ্বার নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের ওপর, মানে এই যে ধরো যে এইটা ধরো যে একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, ঠিক আছে? এবার এইটা যত চওড়া হবে তত ডিস্টেন্সটাই কমে আসবে, ঠিক আছে? তার জন্য অভ্যন্তরীণ রোধ হ্রাস পাবে তখন, বুঝতে পেরেছো? এবার কি কোষ মধ্যস্থ সক্রিয় তরলের গাঢ়ত্ব প্রকৃতির ওপর, কি গাঢ়ত্ব যত গাঢ় হবে তত কোনো জিনিসের, ধরো তোমাকে কেউ বললো মধুর ওপর দিয়ে সাঁতার কেটে যাও, আর কেউ বললো জলের ওপর দিয়ে সাঁতার কেটে যাও, জানি না তোমার সাঁতার কাটতে পারো কিনা, তাও ঠিক আছে, তোমরা বললো আমার কোনো থেকে যা সাঁতার কাটতে পারবো না, তাও কেউ বললো কে সাঁতার কাটতে পারে, কেউ বললো যে তোমাকে মধুর ওপর দিয়ে সাঁতার কেটে যাও, আরেকজনকে বললো তুমি জলের ওপর দিয়ে সাঁতার কেটে যাও, কোনটা সুবিধা হবে? জলের ওপর দিয়ে, কারণ ওর গাঢ়ত্ব কম। সেরকমই গাঢ়ত্ব বৃদ্ধি পেলে তাহলে অভ্যন্তরীণ রোধও বৃদ্ধি পায়। এবার কি হবে? তাহলে অভ্যন্তরীণ রোধ গাঢ়ত্ব বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ রোধও বৃদ্ধি পায়। আবার প্রকৃতির ওপরও, ধরা যায় মধু যেরকম একটু গাঢ় প্রকৃতির হয়, ঠিক আছে, জল একটুখানি পাতলা প্রকৃতির হয়, সেরকম আরও ধরা যায় আরও পাতলা কি হতো, জলের থেকে পাতলা আর কি হবে, আর যাই না, ছাড়ো, অত এক্সাম্পল পাচ্ছি না। এবার সক্রিয় তরলের তাপমাত্রার ওপর, তাপমাত্রা যত বাড়ে রোধ হ্রাস পায়, মানে হ্যাঁ অভ্যন্তরীণ রোধ তত হ্রাস পায়। কারণ কি, যখন তাপমাত্রা বাড়ে আমরা কি দিই, যত তাপমাত্রা বাড়ে তত মানে কি গাঢ়ত্বটা তত হ্রাস পায়, যেহেতু তাপমাত্রা বাড়লে গাঢ়ত্ব যেহেতু হ্রাস পায়, তার জন্য এখান থেকে দেখো তাপমাত্রা যখন যত বাড়বে গাঢ়ত্ব তত হ্রাস পাবে, গাঢ়ত্ব হ্রাস পেলে এখান থেকে এদিকে যাচ্ছি আমরা, গাঢ়ত্ব হ্রাস পেলে কী হবে, যখন বৃদ্ধি পাচ্ছে তখন রোধ বৃদ্ধি পায়, তাহলে গাঢ়ত্ব হ্রাস পেলে রোধ হ্রাস পাবে, সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে? এটা এবার তোমরা খাতায় টুকে নাও। এবার শোনো, এইটা তোমাদের টোটাল 3 মার্কসের আসে, বলে অভ্যন্তরীণ রোধ কাকে বলে ও সেটি কার ওপর নির্ভর করে, ঠিক আছে? তো তোমাকে এরমভাবেই সাজিয়ে লিখতে হবে, যখন লিখবে খাতায় এরমভাবে লিখবে, তড়িৎদ্বার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কালো কালি দিয়ে, তারপর এরমভাবে লিখবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এটা টোটাল এই হচ্ছে গিয়ে কথা। তো এটা তোমরা লিখে ফেলো, স্ক্রিনশট তুলে নাও, ঠিক? আমি আবার এখান থেকে কাট করছি। তো চলো এবার আমরা তড়িৎচালক বল অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক বের করবো। দেখো অভ্যন্তরীণ রোধকে আমরা ছোট হাতের আর দিয়ে ডিনোট করি, এমনি রোধকে যেরকম বড় হাতের আর দিয়ে ডিনোট করি অভ্যন্তরীণ রোধকে। আর আমরা ব্যাটারি বা ইয়েকে কী দিয়ে ডিনোট করি জানো তো? কী দিয়ে, মানে ব্যাটারি মানে আমাদের নাম বলো বাংলায় কী বলে, তড়িৎ কোষকে এরমভাবে আমরা আঁকি,
অভ্যন্তরীণ রোধকে তড়িৎ কোষেরই পাশে আমরা আঁকি, ঠিক আছে। আর এটা ধরো যে বাইরের রোধটা, এটা আর, এটা আর, এটা হচ্ছে কি ই, ওর তড়িৎচালক বল হচ্ছে কি ই, ঠিক আছে, এই কোষের। আর এটার ব্যাটারি অভ্যন্তরীণ রোধটাকে আমরা এরকম পাশে আঁকি। এবার কি হয় দেখো গল্পটা, এবার আমরা ওহমের সূত্রে কি, এবার দেখো এই দুটো আর কি যখন এরকম ভাবে থাকে, তোমরা কিছুদিন পরে শিখবে, যখন দুটো আর এরকম পাশাপাশি থাকে, এটা দুটোকে পাশাপাশিই তো এরকম আছে, দেখো এটা এরকমই তো আছে, তারপর এরকম একটা ব্যাটারি দেওয়া, যেহেতু এরকমও আঁকা যায়। যখন এরকম পাশাপাশি থাকে তখন এই দুটো যোগ হয়ে যায়, এটাকে বলে শ্রেণী সমবায়। তোমরা এখন জানবে না, কিছুদিন পরে জানবে, ঠিক আছে। তাহলে আমরা কি কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর জানি তো, আই আর। এখানে আর হচ্ছে গিয়ে টোটাল, মানে পুরো ইয়ের কতটা কতটা কী বলে, কতটা রোধ পুরো সার্কিটের। আর এটা ভি টোটাল, মানে টোটাল ইয়ের কতটা তড়িৎ বিভব। তারপরে এবার এইখানে এই সার্কিট অনুযায়ী ভি হচ্ছে গিয়ে ই, টোটাল তড়িৎচালক বল ই, ঠিক আছে। আই হচ্ছে গিয়ে আই, ধর যে আই কারেন্ট এখান থেকে যাচ্ছে, আই কারেন্টে যাচ্ছে। আর আর টোটাল হচ্ছে কি আর প্লাস আর, ঠিক আছে। আর প্লাস আর। এবার আমরা কি এই ব্যাকেটটাকে খুলে দিতে পারি, আর প্লাস আই আর খুলে দিতে পারি ব্যাকেটটাকে। ব্যাগটা যখন খুলবো দেখো এটা কি হচ্ছে। এবার দেখো এই আইয়ারটা কি জানো, এই আইয়ারটা আইয়ার বেণুগোপাল আইয়ার, চিন্নাস্বামী মুত্তস্বামী বেণুগোপাল, আরে না ওই আইয়ার না, মানে আই আর শ্রেয়াস আইয়ার বা ওই আইয়ার নয়, শুধু আইয়ার। এই আইয়ার মানে কি, এই আইয়ার হচ্ছে কি দেখো এই পথে এই পথে এই পথে এত দূর অবধি, এইখান থেকে এত দূর অবধি, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অবধি, এই দিক থেকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ি যেদিকে ঘোরে তার উল্টো দিকে ঘুরলে, ঘড়ি কোন দিকে ঘোরে, এরকম করে না, ঘড়ি এরকম করে, হ্যাঁ, তার উল্টো দিকে ঘুরলে কি হচ্ছে তখন, তখন এবার আমরা তো এই বিভব প্রভেদের কি সংজ্ঞা বলছিলাম মনে আছে, 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ কোষের এক বিন্দু থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে কোনো এক বিন্দু থেকে অপর বিন্দু নিয়ে যেতে কি যে পরিমাণ কার্য করতে হয় তাকে সেই দুই বিন্দুর বিভব প্রভেদ বলে। এবার ধরা যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, ঠিক আছে, আমি এই দিক দিয়ে যে ঘুরে নিয়ে যাব, তখন যে কার্য করতে হবে, তখন যে পরিমাণ কার্য করতে হবে তাকে বলে হচ্ছে গিয়ে এর বিভব প্রভেদ, তাকে বলে এই সার্কিটের বিভব প্রভেদ, ঠিক আছে। এবার এটাকে আমরা ভি দিয়ে ডিনোট করি, ভি দিয়ে, ভি। এবার যখন এ থেকে বি বা বি থেকে এতে যখন আমরা এই পথ দিয়ে আসবো, এই পথ দিয়ে, বা ভেবে নাও এইটাকে তোমরা এটার ভিতরে ভেবে নাও, ভিতরে ভেবে নিয়ে এই সার্কিটটাকে এটার ভিতরে ভেবে নাও, ভিতরে ভেবে নিয়ে এই যে এই ঋণাত্মক তড়িৎদান থেকে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে নিয়ে আসতে যে পরিমাণ কার্য 1 কুলম্ব ধনাত্মক আধানকে, তাকে বলে হচ্ছে গিয়ে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ। সেটা হচ্ছে গিয়ে এটা ছোট হাতের ভি, এটা বড় হাতের ভি, এটা বড় হাতের ভি, এটা হচ্ছে গিয়ে এই ভিটা হচ্ছে গিয়ে এই সার্কিটের তড়িৎ বিভব, আর এই ভিটা হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে তড়িৎটাকে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে। আর এই বিভবটা কোনো কাজে লাগে না আমাদের, এটা আমরা কোনো কাজে ইউজ করতে পারি না, তার জন্য এটাকে বলে লস্ট ভোল্ট বা কি বলে নষ্ট বিভব, কি বলে বাংলায়, হ্যাঁ নষ্ট ভোল্ট, ঠিক আছে। এবার আমরা সেই একদম আগের দিন কি সেকেন্ড ক্লাসে আমরা পড়েছিলাম মনে আছে, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাসেই পড়েছিলাম, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য মনে আছে, সেই পেজটাই যাও, আমিও যাই আমার খাতা থেকে।
সেইখানে দেখো একটা পয়েন্টে, কত নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে দেখো আমি লিখিয়েছিলাম যে তড়িৎচালক বল ইএমএফ গ্রেটার দেন তড়িৎ বিভব। কি? তড়িৎ বিভব প্রভেদ, বিভব প্রভেদ। দেখো এটা, দেখো এই লাইনটা দেখো এরকম আছে যে বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে ছোট হয়। আছে কেন ছোট হয় বুঝতে পারছো? দেখো এখানে এরকম ভাবে লিখলে ই ইজ ইকুয়াল টু ভি প্লাস ছোট হাতের ভি, সুতরাং সরি আমার তো আলাক স্যারের সেই স্পেশাল মিম তৈরি হয়ে গেছে, বোর্ড এক্ষুনি খুলে যাচ্ছিল। ঠিক আছে, তো এবার ই ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু, ধরো যেটা ভি দিয়ে করি, ভি ইজ ইকুয়াল টু ই মাইনাস ভি। এবার দেখো কি হচ্ছে এখানটায়, এটা কি দেখা যাচ্ছে? দেখো এই ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ই মাইনাস ভি হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে, তো মানে তড়িৎচালক বল থেকে কিছু একটা মাইনাস করে বিভব প্রভেদ আসছে, তড়িৎচালক বল থেকে কিছু একটা পজিটিভ মাইনাস করে বিভব প্রভেদ আসছে। কোনো কিছুতেই কোনো কিছু মাইনাস করলে তো নিশ্চয়ই ছোটোই হবে সেটা, তাই না? হ্যাঁ, এটা তো এবার ছোটোই হবে এই কোয়ান্টিটিটা, তার জন্য তাহলে ভি ইজ ইকুয়াল টু, তার জন্য ভি তড়িৎচালক বলের থেকে ছোট হয়। সরি, ঘন্টার বাজার আওয়াজ আসছে, এবার আর কিছু করার নেই, আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার আবার বলছি শোনো, বিভব প্রভেদ তড়িৎচালক বল থেকে দেখো কিছু আবার আসছে, বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে ছোট কেন হচ্ছে বুঝতে পারছো? দেখো এটা মাইনাস হচ্ছে তার জন্য, কারণ এটা পজিটিভ কিছু তড়িৎচালক বল থেকে এটা মাইনাস হচ্ছে, তার জন্য এটা ছোট। এবার আমরা আরেকটা জিনিসও পড়েছিলাম যে বিভব, এই যে ইএমএফ রেজিস্ট্যান্সের ওপর নির্ভর করে না, মানে রোধের ওপর নির্ভরশীল নয়। দেখো 5 নম্বর পয়েন্ট, যে তড়িৎচালক বল পরিবাহী রোধের ওপর নির্ভরশীল নয়, কিন্তু বিভব প্রভেদ পরিবাহী রোধের ওপর নির্ভরশীল। কারণ দেখো এখানে দেখো আর দেখতে পাচ্ছ, এখানে একটা আর, কিন্তু এখানে তো কোনো আর নেই, বুঝলে কেন? হ্যাঁ, এর জন্যই হচ্ছে পরিবাহী রোধের ওপর বিভব প্রভেদ নির্ভরশীল, আর ইয়ে হচ্ছে গিয়ে তড়িৎচালক বল পরিবাহী রোধের ওপর নির্ভরশীল নয়। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে কেন আমি আগে এইগুলো লিখিয়েছিলাম, কেন এইসব কাজ করেছিলাম? হ্যাঁ, এর জন্যই বলা হয় সায়েন্স হচ্ছে গিয়ে বোঝার, শুধু সায়েন্সে সবসময় লজিক আছে, সায়েন্স সবসময় লজিক আছে, এরকম না যে মুখস্থ করে নিলে হয়ে গেল, বুঝতে পারছো? অঙ্ক হোক বা ফিজিক্যাল সায়েন্স হোক, সবসময় লজিক আছে। অঙ্কটাই অতটা নেই, মানে আছে, মানে তাও ঠিক আছে, অঙ্কতে আছে, কিন্তু তার থেকে বেশি सब कहते लॉजिक। चलो कारों साथे हम लोग कलेश करने नहीं आए, हम लोग पढ़ाई करने आए हैं, तो चलिए पढ़ते हैं, तो चलिए शुरू करते हैं। ঠিক আছে, এবার এই যে এখন এতক্ষণ ধরে আমি যে বোঝালাম, বুঝতে পেরেছো? এতক্ষণ ধরে যে আমি বোঝালাম, বললাম লস্ট ভোল্ট কাকে বলে, এই ভোল্টটা কোনো কাজে আসে না, এটাকে লস্ট ভোল্ট বলে। বললাম বিভব প্রভেদের এখানে যে সম্পর্কটা যে তৈরি করলাম, ঠিক আছে। এবার এটাকেই আমি একটু খাতায় একটু করে লিখিয়ে দিই, আমি লিখে দেবো, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নেবে বা স্ক্রিনটাকে পজ করে তোমরা লিখে নেবে, বুঝতে পেরেছো? তো চলো আমি একটু ম্যাজিক করে নিই, 1 2 3। তো চলো এবার ওটা লিখে নাও, তোমরা এটা লিখবে। হ্যাঁ, আমি তোমাকে ন্যারেট করে দিচ্ছি। কি লিখবে? এইটা আঁকবে পাশে। কি লিখবে এবার? ধরি ই তড়িৎচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটি তড়িৎ কোষকে বড় হাতের আর বা ক্যাপিটাল আর রোধ বিশিষ্ট রোধকের সামনে, দেখো ও রোধ আর রোধকের মনে এলো, এই দেখো এটাকে বলে রোধক বা রোধ। রোধ হচ্ছে গিয়ে ওর প্রপার্টিটাকে বলে হচ্ছে গিয়ে রোধ, আর রোধক হচ্ছে গিয়ে এটাকে বলে, দেখো দেখা যাচ্ছে, ফোকাস করো ক্যামেরাম্যান, ফোকাস করো ক্যামেরাম্যান, ফোকাস করো, দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে না? তোমরা
পিঁপড়ের মতন কিছু দেখতে পাইছো? আমার হাতে কিছু একটা ছিল, এটাকে আমরা চেষ্টা করব ইয়েকে বলবো যে মানে আমাদের এডিটারকে বলবো, এডিটার দাদা বা এটা দাদাই আছে, দিদি নেই, এডিটার দাদা দয়া করে এখানটা একটুখানি একটা ফটো দিয়ে দেবেন এটার, ঠিক আছে? হলো তো এইটা হচ্ছে এবার এবার হ্যাঁ ঠিক আছে। এবার কি বলছে, আর রোধ বিশিষ্ট রোধকের সঙ্গে, ওটাকে রোধক বলে বা এটাকে ইংলিশে বলা হচ্ছে রেজিস্টার, রেজিস্ট্যান্স বলে না, ঠিক? এবার রোধ বিশিষ্ট রোধকের সঙ্গে যুক্ত করে একটি তড়িৎ বর্তনীর তৈরি করা হলো, তড়িৎ বর্তনী তৈরি করা হলো বা ইলেকট্রিক সার্কিট তৈরি করা হলো। এটা ইলেকট্রিক সার্কিট স্পেলিং এটা না, CUI স্পেলিং কি হয়তো আমি লোকজনকে স্পেলিং বলছি, দেখেছো? হ্যাঁ, CIRCUIT, ঠিক আছে? সার্কিট স্পেলিং, এটা সার্কিট স্পেলিং, এটা শর্ট ফর্মে সার্কিট লেখা, তাই ওটা, ঠিক আছে? এবার তড়িৎ বর্তনীর তৈরি করা হলো। এইখানে কে হলো চাবি, একটা চাবি বন্ধ করলে বর্তনীটি সংযুক্ত হয় এবং বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। বন্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে E ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ওই বলেছিলাম যে এটা হচ্ছে কি টোটাল রোধ, E ইজ ইকুয়াল টু IR, জানি IR প্লাস R। এবার E ইজ ইকুয়াল টু, এই দেখো ব্যাকেটটাকে খুললাম, যেটা তোমাকে বুঝিয়েছি আগে, IR প্লাস IR, ঠিক আছে? এখন IR ইজ ইকুয়াল টু, এটাকেই ভালো করে লেখা, IR ইজ ইকুয়াল টু কোষ্ঠীর প্রান্তীয় বিভব প্রভেদ এবং ইজ ইকুয়াল টু V ইজ ইকুয়াল টু বহির্রোধের মধ্যে দিয়ে একক ধনাত্মক আধানকে ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে কৃতকার্য। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা হচ্ছে কথা। আরও লিখতে হবে। এবার আমরা লিখবো, প্রথমে লিখেছি এই IRটা, এবার লিখবো হচ্ছে কি ছোট হাতের IR এর সম্বন্ধে, এবার লিখবো ছোট হাতের IR এর সম্বন্ধে, ঠিক আছে? কখন লিখবে খাতায় কিন্তু টুকবে, পজ করো, পজ ইট, আগে পজ করো, খাতাটাকে টোকো, মানে পজ করে কি, পজ করে দিলাম কথাই বলতে পারছি না, তাও বলছি, পজ করার আগে এটাকে খাতার মধ্যে আগে টোকো পজ করে, তারপর আমি আরও এখানে আরও বাকি আছে, তারপর সেটা লিখবে, ঠিক আছে? তো চলো কাট করছি এখানে। তো এবার লিখে নাও তোমরা কি, IR ইজ ইকুয়াল টু V, মানে ওটার পর থেকেই, এবং IR ইজ ইকুয়াল টু V, ছোট হাতের V এটা, হ্যাঁ? তড়িৎ কোষের অভ্যন্তরীণ ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে কৃতকার্যকে বোঝায়, ঠিক আছে? এতটা লিখে নাও। এবার সুতরাং E ইজ ইকুয়াল টু V প্লাস V, ছোট হাতের V প্লাস ক্যাপিটাল V। এবার V ইজ ইকুয়াল টু, এটা দেখো V, এই ভিটাকে এদিকে নিয়ে চলে গেছি, V ইজ ইকুয়াল টু E মাইনাস V। এবার IR কে নষ্ট ভোল্ট বলে, ঠিক? এবার এইটা হচ্ছে গিয়ে, এটা আলাদা করে লিখবে, নষ্ট ভোল্ট বলতে, ঠিক আছে? নষ্ট ভোল্ট কাকে বলে, নষ্ট ভোল্ট কাকে বলে, নষ্ট ভোল্ট কাকে বলে? সেই ভোল্টেজকে বোঝায় যা কোষের অভ্যন্তরীণ প্রতিরোধের কারণে বহিরাগত সার্কিট লিখে দিয়েছি, বহিরাগত বর্তনীতে, বাংলায় বর্তনী বলে, বহিরাগত বর্তনীতে উপলব্ধ হয় না, ঠিক আছে? এটা তোমাদের 1 নাম্বার কোশ্চেনে আসে, ঠিক? তাহলে কি নষ্ট ভোল্ট কাকে বলে, যেটা তোমাকে বোঝালাম যে এইটার যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য যেটা লস্ট হচ্ছে, এই যে এই VRটা, এই IRটা, সেটাকে বলি আমরা নষ্ট ভোল্ট, কারণ সেটা আমাদের কোনো কাজে লাগে না, ঠিক আছে? সেটাকে বলি নষ্ট ভোল্ট। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে, ধরো যে রোধের নির্ভরশীল, এবার রোধের বিষয় পড়বো, মানে যেখানে আমরা রোধক পড়বো, ঠিক আছে? রোধের নির্ভরশীলতা পড়বো। এবার আমরা পড়বো রোধের নির্ভরশীলতা। একবার প্রথমে পড়লাম অভ্যন্তরীণ রোধের, এবার রোধ কার উপর নির্ভর করে, মানে এটা যেটা দেখাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে এখন? নিশ্চয়ই দেখা যাচ্ছে না। এটা নির্ভরশীলতা। এবার এটা কার উপর নির্ভর করে? প্রথম হচ্ছে কি, দেখো পরিবাহীর দৈর্ঘ্য, মানে পরিবাহী তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের উপর রোধ নির্ভর করে, ঠিক আছে? তো প্রথমে লিখবো উষ্ণতা, প্রথম উষ্ণতা উপাদান, আমার সাথে সাথে লেখো, উষ্ণতা উপাদান ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,
অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক হয়। মানে আর প্রপোর্শনাল টু এল হয়, মানে ধরো যে এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। আবার 2। এবার দেখো এই কোষ কিরকমভাবে আমরা লিখি, দেখো এই দুটো তো আমরা লিখবই, এই দুটো আমাদের সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। কি লিখবো? উষ্ণতা উপাদান ও, এবার দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কনস্ট্যান্ট লাগবে না, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলেরই মানে ইয়ের জন্য মানে চেঞ্জ হলে কি হবে, তার জন্য আমি কি করবো এবার, ও পরিবাহীর দৈর্ঘ্য, এবার লিখবো দেখো, ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে, দেরি হবে, অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে, মানে আর এটা হবে, ঠিক আছে। এবার আমরা যেরকমভাবে রোধের সেই ভি ইকুয়াল টু আই এর থেকে রোধ একটা কনস্ট্যান্ট ছিল আর একটা কনস্ট্যান্ট ছিল সমানুপাতিক ধ্রুবক, এবার ওইখান থেকে আমাদের আবার একটা জিনিস বেরোবে। দেখো এই দুটোকে আমরা যদি সমান করে দিই, ঠিক আছে, এই দুটোকে এক করে দিলে কি হবে, আর প্রপোর্শনাল টু এল বাই এ হচ্ছে। এবার যদি সমানুপাতিক ধ্রুবক এটাকে যদি তুলে দিই, সমানুপাতিক চিহ্নটা, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, যেখানে রো হলো একটি সমানুপাতিক ধ্রুবক, ঠিক, রো হলো একটি সমানুপাতিক ধ্রুবক। এবার এই রোটাকেই বলা হয় পরিবাহীর রোধাঙ্ক, ঠিক আছে। রোটাকে কি বলা হয়? পরিবাহীর রোধাঙ্ক। তোমাকে অনেক সময় কোশ্চেন থাকে রোধাঙ্ক নির্ণয় করো, তখন কি লিখবে, তখন কি লিখবে সেটা আমি এবার করে দেখাবো, ঠিক আছে। এবার তোমাদেরকে দেবে রোধাঙ্ক নির্ণয় করো কোনো পরিবার, এরকম থাকে পরিবাহীর রোধাঙ্ক নির্ণয় করো 2 নম্বর থেকে। কি করবে, ধরি নির্দিষ্ট উষ্ণতায় আমার সাথে সাথে লিখবে কিন্তু কোনো পরিবাহীর নির্দিষ্ট উপাদানের কোনো পরিবাহীর দৈর্ঘ্য এল ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, ঠিক আছে। এবং রোধ আর
হলো। সুতরাং ওখান থেকে আমরা কি দেখেছি আগেরগুলো, যেখানে যে রোধ মানে যদি পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে দৈর্ঘ্যের সাথে রোধের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। সুতরাং আর প্রপোর্শনাল টু এল এবং এবং আর মানে উল্টো এ, এখান থেকে আমরা কি লিখতে পারি, আর প্রপোর্শনাল টু এল বাই এ। এবার দেখো যখন এখানে এটা লিখছো তখন এখানে লিখতে হবে সাইডে তোমাকে যে যখন যখন এল স্থির থাকে, এল না এ স্থির থাকে, যখন এল স্থির থাকে, এখানে এটা যখন লিখবে তখন এটা লিখতে হবে, ঠিক আছে। এবার এইখানটা যখন আসবে তখন কি লিখবে, যখন এল ও এ উভয়ই পরিবর্তনশীল, উভয় পরিবর্তনশীল, ঠিক আছে। এবার এখান থেকে কী করবো, প্রপোর্শনালটাকে সরালে ইজুয়াল টু রো এল বাই এ আসছে, ঠিক আছে। এবার এইখানে এরপরে আমাদের মেন কাজ শুরু হবে। কী করবো এবার, রো এর মান এর নিচ থেকে লিখবে, আমি এখান দিয়ে লিখছি, যাতে বোর্ডে জায়গা কম আছে তাই। রো এর মান পরিবাহীর উপাদান এবং উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে। এই ধ্রুবককে তার আগে এখানটায় লিখবে যে আর হলো একটি সমানুপাতিক ধ্রুবক, যেটা আমি আগের পেজে দেখিয়েছিলাম, সেটা এই গ্যাপটাতে লিখবে, ঠিক আছে, ওপরে। এবার লিখবে এই ধ্রুবককে পরিবাহীর রোধাঙ্ক বলে, কি বলে, রোধাঙ্ক, ঠিক আছে, বা রেজিস্টিভিটি বলে, বুঝলে। এটা হচ্ছে কি এত দূর তোমাকে লিখতে হবে যদি বলে রোধাঙ্ক নির্ণয় করো তুমি, ঠিক আছে। এবার আমরা রোধাঙ্কে এবার সংজ্ঞা শিখবো। এটা তোমাদের দেয়, এটা 2 মার্কসের দেয়, ঠিক আছে। এখান থেকে তার আগে এইটা লেখার আগে নির্দিষ্ট উষ্ণতায় পরিবাহীর দৈর্ঘ্য এল ও প্রস্থ এত লেখার আগে লিখতে হবে যে রোধ কার উপর নির্ভরশীল, যেটা আমি আগের পেজে লিখলাম, যে রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্ক এবং পরিবাহীর প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক প্রকাশ করে, ঠিক আছে। সেটা লেখার পরে এইখান থেকে তারপর তোমরা লিখবে, ঠিক। তো চলো এবার আমি নেক্সট পেজে যাচ্ছি। এবার আমরা পড়বো রোধাঙ্কের সংজ্ঞা, ঠিক আছে। মানে তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে রোধাঙ্ক কাকে বলে, সেটা কেউ বললে সেটা কি লিখতে হয়, সেটা আমরা একটা ফর্মুলা এতক্ষণে দেখলাম যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, ঠিক। এবার সংজ্ঞা লিখতে হলে, কোনো ফর্মুলা থেকে কারো যদি সংজ্ঞা লিখতে হয় তখন কী করতে হয় জানো, সবথেকে সোজা উপায়, দেখো তুমি এল ইজ ইকুয়াল টু 1 করে দাও, এ ইজ ইকুয়াল টু 1 করে দাও, তখন কী হবে দেখো, এল ইজ ইকুয়াল টু 1, তাহলে আর ইজ ইকুয়াল টু রো হচ্ছে। এবার এটাকেই আমরা লিখব যে কোনো পরিবাহীর কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীর রোধাঙ্ক বলে, বুঝলো। নির্দিষ্ট উষ্ণতায় বা নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীর রোধাঙ্ক বলে, এটাই আমরা লিখব। যখনই তোমরা ভুলে যাবে রোধাঙ্কের সংজ্ঞা, এখান থেকে মনে করার চেষ্টা করবে, ঠিক। কি লিখব, নির্দিষ্ট তাপমাত্রায়
একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর রোধকে পরিবাহীর রোধাঙ্ক বলে। ঠিক আছে, লিখে নাও। এবার এটাকে আরেকটা ভাবেও লেখা যায়। তোমরা ঘর কিরকম হয় জানো? একটা ঘনক বলে, ঘনক বা একটা ঘর এরকমই হয়, এরকমই দেখতে হয় স্ট্রাকচারটা অনেকটা। এবার যখন এটাকে আরেকটা কিরমভাবে লেখা যায়, যখন একক দৈর্ঘ্য একক প্রস্থ হচ্ছে, ঠিক আছে, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থ হয়ে গেল, তখন একটা ঘনক হয়ে গেল। ঘনক না, তখন একটা যেটাকে কি বলে বর্গ হলো, একটা বর্গ হলো। এবার এই বর্গটাকেই যখন আমরা 3D-তে ইমেজিন করি সেটা হয়ে যায় একটা ঘনক, তাই তো? বর্গটাকেই যখন আমরা 3D-তে ইমেজিন করি সেটা হয়ে যায় একটা ঘনক। এবার এটাকে আমরা অন্যভাবে কি লিখতে পারি জানো? দেখো, অন্যভাবে কি লিখতে পারি? নির্দিষ্ট তাপমাত্রায়, এইটুকু কিন্তু সেমই থাকবে, তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতলের মধ্যেকার বা মধ্যবর্তী, ভালো ভাষায় মধ্যবর্তী রোধকে ওই পদার্থের রোধাঙ্ক বলে। মানে বুঝতে পারলে এটা কিভাবে এটা এলো? মানে যেহেতু একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ, তো সেটা থেকে আমরা একটা ঘরই ভেবে নিই না কেন, তাহলে তো আরো ইজি হয়ে যায়, তাহলে এত একক লিখতে হয় না। হ্যাঁ, তো কি লিখবো? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠতল, মানে দুটো বিপরীত দেওয়ালের মধ্যে, ভাবলাম এটাকে, এইটা একটা দেওয়াল, বা ধরে নাও আমাদের এটা একটা ঘর, ঠিক আছে, এই দেওয়াল আর ওই দেওয়ালের মধ্যে যে রোধ, তাকে বলে হচ্ছে গিয়ে রোধাঙ্ক। তোমরা এটার থেকে যদি এটা ইজি মনে হয় এটা মুখস্থ করে নেবে। শুধু এটা মুখস্থ করার সময় মনে রাখবে এই ফর্মুলাতে শুধু এল এর ভ্যালু 1 বসাবো, এ এর ভ্যালু 1 বসাবো, তাহলেই কি হচ্ছে, রোধের ভ্যালু রোধাঙ্ক হয়ে যাচ্ছে। সেখান থেকে আমি সেটা লিখে নিচ্ছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা কি পড়বো? সোজা 2-3টে জিনিস পড়ে নিই। পড়বো হচ্ছে গিয়ে রোধাঙ্কের একক মাত্রা, এইগুলো পড়বো। কি পড়বো? রোধাঙ্কের একক, রোধাঙ্কের একক কি? সিজিএস এককে রোধাঙ্কের একক হচ্ছে গিয়ে রোধাঙ্কের একক হচ্ছে গিয়ে স্ট্যাট ওহম সেন্টিমিটার, বা সেমি, বাংলায় লিখলে সেমি।
ঠিক আছে, বা এটাকে আরেকটা জিনিসও লেখে, কি লেখে, অ্যাব ওহম সেমি সেমি ঠিক আছে। এসআইতে কি হবে, এটাকে ইয়েতে করে নাও, এসআইতে কি হবে, ওহম মিটার, ওহম মিটার। ঠিক, এটা হচ্ছে রোধাঙ্কের একক, বুঝতে পারলে, ওহম মিটার। ঠিক, কারণ কেন হচ্ছে ওহম মিটার কেন আসছে জানো তো, দেখো রোধাঙ্ক ইজুকাল টু কি হচ্ছে, এখানে আমি বসি, আর ইজুকাল টু কি হচ্ছে, রো এল বাই এ, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এবার রো ইজুকাল টু কি হচ্ছে, আর এ বাই এল। এবার এ ইজুকাল টু কি, এর মাত্রা কি জানি আমরা, এর মাত্রা হচ্ছে কি এল স্কোয়ার, 9-এ পড়েছি, এর মাত্রা এল স্কোয়ার, আর এটা হচ্ছে কি, আর এল এর মাত্রা হচ্ছে কি এল, তাহলে এল স্কোয়ার থেকে এল কেটে গেলে এল থাকে, তাই এটার মাত্রা হচ্ছে কি ওহম, আর এটার মাত্রা হচ্ছে কেটে গেলে এল থাকে ওহম, তাই এল এর ইউনিট কি হয়, মিটার বা সেন্টিমিটার, তাই ওহম মিটার হচ্ছে। বোঝা গেছে? এবার আমরা কি করব, রোধের মাত্রা বের করব, রোধাঙ্কের মাত্রা বের করব, মাত্রা। দেখো যেটা বললাম সেটাই হবে, দেখো কি করলাম, কি করব, রোধাঙ্কের মাত্রা রো এল বাই এ, আমরা প্রথমে ফর্মুলাটা লিখবো। এবার রো ইজ ইকুয়াল টু কী করবো, আর এ বাই এল। এবার আর এর মাত্রা কী করে বের করব, আর এর মাত্রা, আর এর মাত্রা হয়তো অনেকে ভুলে যেতে পারো, বা কারো যদি মনে থাকে তো ভালো। এবার রোধাঙ্ক তোমরা, রোধাঙ্কের মাত্রা অনেকে মুখস্থ করতে পারো বা এরমভাবেও করতে পারো, আমি এরমভাবে করি। কীভাবে, আর এর মাত্রা আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা তো জানি, তার মানে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। এবার ভি সেই একদম ভাবো, একদম সেকেন্ড ক্লাসে কী বলেছিলাম, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ ইন্টু আই। ডাব্লিউর মাত্রা কি, এম এল স্কোয়ার, টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই কিউ এর মাত্রা কি, এ টি, আই এর মাত্রা কি, এ, তাই তো, আই এর মাত্রা এ। এখান থেকে এখান থেকে রোধের মাত্রা বেরিয়ে গেল, রোধের মাত্রা কি হচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2 হচ্ছে এত দূর অবধি। তো এইখানটাতে আমরা কি করব, রোধের মাত্রাটা বসিয়ে দেবো। রোধের মাত্রা কি, এরমভাবে বের করব, মুখস্থ করব না, আমরা মুখস্থ করে খাটনি করব না। মুখস্থ কারা করে, গাধারা করে না মুখস্থ, তোমাদেরকেও করতে হবে, মুখস্থ গাধারা করে না, যাদের মাথায় বেশি বুদ্ধি তারা মুখস্থ করে, আমাদের মাথায় বেশি কম বুদ্ধি, আমরা মুখস্থ করবো না, আমরা এরমভাবে বের করব। কি, রোধের মাত্রা এখান থেকে কী বেরোলো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2। হ্যাঁ, আবার এই দুটোর মধ্যে কেটে গেলে এটার মাত্রা হচ্ছে গিয়ে, এবার দেখো এ স্কোয়ার, এর মাত্রা হচ্ছে কি এল স্কোয়ার ডিভাইডেড বাই এল এর মাত্রা হচ্ছে কি এল লেন্থ। হ্যাঁ, তাহলে এটা থেকে এটা একটা কেটে গেল, তাহলে এখানে এল থাকছে, তাহলে কি হচ্ছে, রোধাঙ্কের মাত্রা এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2 হলো। এটা হচ্ছে কি রোধাঙ্কের মাত্রা, বুঝলেন দাদা? এটা এবার তোমরা মুখস্থ করতে চাইলে মুখস্থ করো, এরমভাবে বের করতে চাইলে এরমভাবে বের করো, অ্যাজ ইউ গাইজ উইশ ইউ ক্যান। আমি মুখস্থ করতে আমার কষ্ট হয়, তার জন্য এরমভাবে মনে রাখি। অনেকে বলবে যে এটা কঠিন, ঠিক আছে, ভালো কথা। তো চলো আমরা কোথায় পড়বো, কী পড়বো, এবার 2-3টা আমরা জিনিস পড়বো, তার আগে আমি বোর্ডটা মুছে নিই। এবার পরিবাহিতাঙ্ক কাকে বলে, সেই বলেছিলাম, একটা বলে পরিবাহিতা, আর কি বলেছিলাম একটা রোধ, আরেকটা বলেছিলাম পরিবাহিতা একটা পড়েছিলাম। সেরকমই পরিবাহিতাঙ্ক হচ্ছে কি রোধের, পরিবাহিতা কাকে বলে, রোধের উল্টোটা, রোধের অনন্যককে, সেরকমই রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে। কি বলে, রোধাঙ্কের অনন্যককে স্পেলিং ঠিক আছে, অনন্যককে পরিবাহিতা বলে।
বাহিতা বলে, পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক বলে বলে হলো এটাকে। এবার এটার কি, এটার একক কি হয়? এটার একক হয় হচ্ছে গিয়ে সেই মো পড়েছিলাম মনে আছে, MHO মো। এবার ওটার যেরকম ওটার যেরকম মিটার দিয়ে গুণ হয়, এটার উল্টো হবে, পার মিটার হবে, মো পার মিটার বা সিমেন্স পার মিটার বা সিমেন্স পার মিটার। ওই আমি লিখছি আবার শব্দ, পার মিটার, ঠিক। এটা হচ্ছে গিয়ে পরিবাহিতাঙ্কের একক। এবার তোমাদেরকে কেউ যদি, এবার এতগুলো শিখলাম তো, এবার তোমার কেউ যদি বলে তামার রোধাঙ্ক হচ্ছে গিয়ে কত, তামার রোধাঙ্ক এখানে আমি লিখে রেখেছি, দেখো দাও এটাকে মুছে নিই। এটা লিখে নিয়েছো তাদের সাথে লেখো। আজ অনেক কম কিন্তু পড়াশুনো হয়েছে, মানে আজ লেখাগুলো একটু বেশি হয়েছে, কিন্তু অনেক খেটে আজ লিখতে হয়েছে, কিন্তু পড়াশোনাটা অত বেশি হয়নি। মানে থিওরি আজ শুধু পড়া হয়েছে, পড়াশোনা তো বেশি হয়েছে। আজ 40 মিনিট এফেক্টিভলি 40 মিনিট আজ মানে ক্লাস হয়েছে এখন অবধি, আর 20 মিনিট তো প্রথমে জ্ঞানই দিয়েছি, ঠিক। রোধাঙ্ক দেখো হয়ে গেছে লেখা। ভাবছি আমাদের এটাকে অনেক বড় করবো, করে তো নেবই, তোমরা আমাদের পাশে থাকলেই হবে, ঠিক আছে। এবার ক্লাস 11-12 তোমরা অন্য জায়গায় পড়াশোনা করবে ভালো করে, তারপর দেখা যাক কি হয়। তামার রোধাঙ্ক, তামার এরকম তোমাকে দিতে পারে যে তামার রোধাঙ্ক 1.68 10⁻⁶ এত পার সেন্টিমিটার। এত সেন্টিমিটার বলতে কি বোঝো? 1.618। এই তোমরা এটা জানো 1.618 এটাকে কি বলে? হ্যাঁ, সুন্দরতা কা রেশিও। তুমি দেখো নি ওই বইটা সুপার 30? একটু বাওয়াল করছি, সরি, কিন্তু বাওয়াল করতে ইচ্ছা করছে, অনেক পড়াশোনা হয়ে গেছে, মানে আজই প্রচুর লেগেছি ভাই সাহেব। বাওয়াল নয়, মানে একটু ভালোবাসায়, মানে একটু ইয়ার্কি মারছি বা একটু মজা করছি। শোনো কথা, 1.618 এটা কি হয় জানো? সুন্দরতা কা রেশিও। তোমরা ক্লাসে পড়েছো নিশ্চয়ই। কি ক্লাসে পড়োনি, সরি, বইতে দেখেছো, সুপার 30 বইতে দেখেছো, যে ঋত্বিক রোশন মৃণাল ঠাকুরকে এসে বলবে যে तुम जानते हो सब सुंदर चीज का रेशियो होता है 1.618। মানে এটা কিরকম হয় জানো? ফিবোনাকি সিরিজ বলে একটা সিরিজ হয়, যেটা তোমরা জানো না, আমি জানি। এরকম গোল, এরকম এরকম এরকম, মানে সব স্পাইরাল। শঙ্খ দেখেছো, প্রজাপতি দেখেছো, বা তোমরা অনেক মহাকাশের অনেক ইভেন্ট দেখো যেগুলোকে খুব সুন্দর দেখতে লাগে, সব কিছুর রেশিও এটাই হয়। তোমরা খুব বুঝতে পারবে না, তাও আমার মনে হলো বলা উচিত, ফিল আসছে আমার, একটু জ্ঞান জানি তাই জ্ঞানটা দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি এটা হচ্ছে 1.618। এটা এই নাম্বারটা দেখে আমার মনে হলো এটার কথা বলা। আমার সাথে মাঝে মাঝে মিশবে, ভালো জিনিসপত্র শিখে দেবো, আমি কম জানি তাও, ঠিক আছে। এবার তামার রোধাঙ্ক এত সেন্টিমিটার বলতে কি বোঝো? বলতে কি বোঝো? কি বোঝো? কি বোঝো? কি বোঝো? কি বোঝো? এটা যদি তোমাদের কোশ্চেন আসে তখন কি লিখবে? সেই যেটা বললাম, নির্দিষ্ট উষ্ণতায়, নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট, সোজা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায়, মাত্রায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার, এখানে দেখো ইউনিটটা কিরকম আছে, এসআই আর সিজিএস মিলিয়ে একটা ওহমে আছে, আর সেন্টিমিটারে আছে হচ্ছে গিয়ে এটা, মানে এসআইতে এটা সেন্টিমিটার আছে, ঠিক আছে। 1 সেন্টিমিটার প্রস্থ ও 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ, বাহু বিশিষ্ট, প্রস্থচ্ছেদ যুক্ত কোনো পরিবাহীর, কোনো পরিবাহী কি যুক্ত তামার রোধকে
রোধকে হ্যাঁ তামার যুক্ত তামার, দেখো আমি মনে মনে ভাবছি কি হতে পারে, কি নির্দিষ্ট তাপমাত্রায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ যুক্ত তামার রোধ হলো 1.68 ইন্টু 10⁻⁻6 এত সেন্টিমিটার। বুঝলে? তাহলে কি এটা আমি মনে মনে ভাবলাম, দেখো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ যুক্ত তামার রোধ হলো এত, এটাই বোঝাচ্ছে, বলতে এটাই বোঝাচ্ছে কি তামার রোধাঙ্ক এত বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় 1 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ যুক্ত তামার রোধ হলো এত। ঠিক আছে, এবার এই ইউনিটটা কিন্তু দেখবে, এটা এখানে যদি মিটার দিত তাহলে এখানে আমরা মিটার লিখতাম, এখানে যেহেতু সেন্টিমিটার আছে তার জন্য সেন্টিমিটার লিখেছি। ঠিক আছে, এটা হলো। এর তোমাকে যদি দেয় অন্য কোনো কিছু, ধরে সিলভার বা কিছুর দিল, সিলভার মানে রূপোর দিয়ে দিল, তখন এরকমই সেম হবে। এবার এটাকে আরেকভাবে লেখা যায়, যেটাকে আমরা দু রকমভাবে শিখেছি। কি লিখবো? নির্দিষ্ট তাপমাত্রায় 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট তামার 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি তামার ঘনকের একটি তামার ঘনকের দুটি বিপরীত পৃষ্ঠতলের মাঝের রোধ 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার। বুঝলেন দাদা এবং তার দিদিরা? বুঝতে পেরে গেছো? এটা হচ্ছে গল্প। বিপরীতটা একটু খুব খারাপ হাতের লেখা হয়েছে, এটার পটা একটু ভালো করে লিখে দিই, বিপরীত। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এত দূর অব্দি হচ্ছে গিয়ে হলো। ঠিক আছে, কতক্ষণ হয়েছে এবার দাদা একটু বলুন তো। আর এবার এরপর টপিক স্টার্ট করলে 1.5 ঘন্টা হয়ে যাবে, তো এর থেকে আর বাড়াচ্ছি না। আজকে সেই বললাম না, আমাদের ওই টপিক্স টু বি কাভারের লাস্ট টপিকটা আমাদের জীবনে হয় না। ঠিক আছে, তো আর কিছু করার নেই, এত দূর অবধি থাকবে। আজ সকালবেলা না, আজ প্রথমে যা সব গল্প টল্প বললাম, ঠিক আছে, সেগুলো একটু চেষ্টা করো, বি মোটিভেটেড, বি ডিসিপ্লিনড। ঠিক আছে, সবসময় একটু ভালো করে থাকো, ভালো মাইন্ডসেটে থাকবে, যে যতই খারাপ সিচুয়েশান আসুক, যতই কিছু আসুক, সবসময় পজিটিভটা দেখবে। আমরাও গ্রো করার চেষ্টা করছি, তোমরাও গ্রো করার চেষ্টা করো, চলো একসাথে করি। ঠিক আছে, এই নোটে এত অবধি তোমরা লিখে ঠিকে রেখো। পরের দিন পুরো পরিবাহীর কি বলবো, পরের সপ্তাহ তো আবার, আজকের কি শুক্রবার যেহেতু, মানে পরের সপ্তাহ সোমবার আবার, তাহলে তোমাদের অনেক ছুটি আছে আজকাল। ঠিক আছে, তো এই 2 দিনটা ভালো করে ইউটিলাইজ করার চেষ্টা করো। যেটা স্কুলে তোমরা যে 2 ঘন্টা অঙ্ক করবে, তাহলে অঙ্কের টাইমটা তখন বাড়িয়ে দেবে। এই 2 দিনে তোমাদের টার্গেট হওয়া উচিত যে আমি 7টা সাবজেক্টই পড়বো, 2 দিনে 7টা সাবজেক্ট। ঠিক আছে, 2 দিনে ভালো করে টাইম বের করে পড়ো এবার। তো চলো, এইভাবে তোমরা পড়াশোনা করতে থাকো, ভালো করে জীবন কাটাতে থাকো। অল দ্য বেস্ট, হ্যাভ ফান, অ্যান্ড বাই বেস ইউ, গুড নাইট।